বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অক্ষয় তৃতীয়ার দিন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেবের, তারপরে মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনে, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যে এক্সপেকটেশন ছিল প্রচুর মানুষ হবে, বা দিনভর যেভাবে এটাকে হাইলাইট করা হয়েছিল দুদিন ধরে, পহেলগাঁও কাণ্ডের পরে যুদ্ধের প্রায় আবহ কি হবে, পাকিস্তানের ভারত বদলা কি নেবে, এই আলোচনার মধ্যে থেকে সেটি ক্রমশ চাপা পড়ে যাচ্ছে। আর ঠিক যখন জগন্নাথ দেবের এই প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন হয়ে গেল, সমস্ত ভিআইপি যারা সেখানে উপস্থিত ছিলেন তারা যখন কলকাতার দিকে রওনা হচ্ছেন, আর তখনই এইটা এই জগন্নাথ দেবের যে দীঘার মন্দিরে, সেটাকে দিলীপ ঘোষ উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি এবং তার কথোপকথনের পরেই সেটা একটা প্রচারের অন্য মাত্রা পেল। বিজেপি কর্মীরা দিকে দিকে সমাজ মাধ্যমে নানা রকম প্রশ্ন করতে শুরু করেছেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে কোথাও জুতোর মালা পরানো হচ্ছে, কোথাও দিলীপ ঘোষ হাঁটাও, এসব বলা হচ্ছে। আর রাত পোহাতে দিলীপ ঘোষ দীঘাতেই প্রেস কনফারেন্স করে তিনি নানান রকম কথা বললেন, যার নির্যাস দুটি, একটি হচ্ছে যে সৌজন্যে রাজনীতির কথা তিনি বলছেন যে, আর অন্যদিকে তিনি বলছেন যে অপসংস্কৃতি ঢুকে দল তার ক্ষতি করেছে, এবং তিনি বলছেন যে আমার গা কাটলে বিজেপি রক্ত বেরোবে, বিজেপিতে থাকবো, বিজেপিতে যতদিন কাজ দেবে করব, আমি মানুষের মধ্যে থাকি। এইটা বলে যখন দিলীপ ঘোষ বেরিয়ে গেলেন, তার পেছনে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরেছিলেন। তারা সাথে সাথে স্লোগান দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দিলীপ ঘোষ স্বাগতম। দিলীপ ঘোষকে তাহলে কোথায় স্বাগতম জানানো হচ্ছে? সেটা কি দীঘাতে স্বাগতম জানানো হলো, নাকি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে স্বাগতম জানানো হলো? আমরা সেই ছবিটা একবার দেখে নিই, দিলীপ ঘোষ কি বলেছেন এবং তারপরের যে চিত্র, তৃণমূল কংগ্রেস কর্মীরা কি বলেছেন, সেটা দেখে নিয়ে আজকে আমরা আমাদের এই প্রতিবেদন শুরু করব। জয় জগন্নাথ। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায়। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখবে। আমি এসেছি। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছেন, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি, বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন,
পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে। তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি, আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে। ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল। অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে অনেকে, চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো, লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট, আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না।
তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। ধন্যবাদ সবাইকে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার মুক্তিযুদ্ধ মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিলীপ ঘোষকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম, স্বাগতম। দেখলাম যে সেখানে দিলীপ ঘোষ কি বলেছেন। দিলীপ ঘোষ যা বলেছেন আমরা তাই বলেছি। অর্থাৎ তিনি বলেছেন যে দীঘার সমুদ্রের গর্জনকে ছাপিয়ে দিলীপ ঘোষের গর্জন, এইটা পোস্ট করছেন কে? কুণাল ঘোষ। বিজেপির একাংশকে ধুয়ে দিলেন। তারপরে তিনি যা যা বলেছেন দিলীপ ঘোষের কথা, এবং সেখানে দিলীপ ঘোষ যা বলেছেন যে বিজেপি কর্মীরা হতাশ হবেন না, বিশ্বাস রাখুন। যতদিন বিশ্বাস ছিল দল এগিয়েছে, সন্দেহের পরিবেশ ঢুকে গিয়ে দলের ক্ষতি করেছে। সৌজন্য আর লড়াই আলাদা। প্রধানমন্ত্রী বাজপেয়ীজি যে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিলেন, আমি সেই সংস্কৃতির লোক। অপসংস্কৃতি ঢুকে দলটার ক্ষতি করছে। আমার গা কাটলে বিজেপি রক্ত বেরোবে, বিজেপিতে থাকবো, বিজেপি যতদিন কাজ দেবে করব, আমি মানুষের মধ্যে থাকি। কিন্তু বিজেপি কর্মীরা কি বিশ্বাস করছেন? দিলীপ ঘোষের এই যে রাজনীতি, সৌজন্যের রাজনীতি বলছেন, হ্যাঁ, যেখানে বিজেপি এই জগন্নাথ ধাম মন্দির তা নিয়ে বিতর্ক একদিকে, সেখানে তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেটাকে একটা অন্য মাত্রা দিলেন। সেটা প্রচারের যতটা না প্রচার সারাদিন হয়েছে, দিলীপ ঘোষ গিয়ে সেই প্রচারটাকে কোথাও যেন আরো বাড়িয়ে দিলেন। আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি? তাহলে দল কি তাকে শোকজ করবে, নাকি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, দিলীপ ঘোষের সমস্ত কিছু দেখলেন। গত দুদিন ধরে, গতকাল তিনি গেছেন, আজকে তিনি প্রেস কনফারেন্স করলেন, কিন্তু তারপরে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে স্লোগান, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তাকে কি স্বাগতম জানানো হচ্ছে? কারণ তারা বলছেন দিলীপ ঘোষ স্বাগতম। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি? হ্যাঁ, দেখুন, দিলীপ ঘোষের যে বিবাহ হয়ে গেল সে সংক্রান্ত তথ্য আমরা প্রথম পেয়েছি কুণাল ঘোষের কোন একটা ব্রিফিং থেকে। তারপরে মিডিয়ার মাধ্যমে নানান জায়গায় ছড়িয়ে যায়। কোনো বিজেপি নেতা কর্মী জানায়নি। দিলীপ ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত সখ্যতাও ছিল, উনি জানান। আমি হয়তো খুবই সাধারণ মানুষ, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রথম কুণাল ঘোষের মাধ্যমে জানা যায়। একটা মানুষের জীবনে এত বড় একটা ঘটনা, সেটা অন্য পার্টির লোকরা জানছে, অথচ পার্টির কর্মীদের বা সহানুভূতিশীল আছেন যাদের, এবং যে সমস্ত বিশ্লেষকদের সঙ্গে বিভিন্ন নেতারা যোগাযোগ করেন, হ্যাঁ, সেই সুবাদে কিন্তু উনি অন্য কারোকে যোগাযোগ করলেন না, বেছে নিলেন তৃণমূল কংগ্রেস বা কুণাল ঘোষ। যাই হোক, এটা হচ্ছে দিক যেটা সবাইকেই তখনই ভাবিয়েছিল কি হতে পারে। তো যাই হোক, তো সেখানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর গাড়ি গিয়ে পৌঁছেছে, সেখান থেকে অনেক গিফট গেছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন কিনা আমার জানা নেই, তো আপনি জানলে সেটা দর্শকদের জানাবেন নিজে গিয়েছিলেন। তো সেটা যাই হোক, সেটা তো গেল। এখন যেটা ঘটলো যে জগন্নাথ দেবের যে মন্দির উদ্বোধন হচ্ছে, জগন্নাথ কালচারাল সেন্টারের নামে উদ্বোধন হয়ে গেছে, যেটা দীঘাতে, এটা ভালো প্রস্তাব। এটি যদি একটা মন্দির হয়, বিজেপি যে পলিসি তার সঙ্গে এটা বিরোধিতায় নেই মন্দির তৈরি হওয়া। কিন্তু বিজেপি যে কথাগুলো বলছে যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, সেখানকার আলাদাভাবে নির্মিত একটা ট্রাস্টের মাধ্যমে, কিন্তু দীঘায় যে মন্দিরটা হচ্ছে সেটা একেবারে সরকারি পয়সায়। একটা ধর্মনিরপেক্ষ সরকার এ কাজ করতে পারে না, এবং বিজেপিও সে কথা বলছে। এবং যেভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে
বোঝাই যাচ্ছে যে বিজেপির ভোট ব্যাংকে থাবা বসানোর জন্যই মমতা দেবী এই মন্দির তৈরি করেছে। এটা হচ্ছে যে একটা রিলিজিয়াস মানে ওয়ে অফ ট্যাকলিং, মানে হিন্দুত্বকে হিন্দুত্ব দিয়ে জবাব দেওয়া, এটি হচ্ছে মমতার মানে যেটা মানে ট্যাকটিক্স। এটা যখন বিজেপি নেতারাই এই ধরনের কথা বলছেন তখন অনেককে ইনভাইট নিশ্চয়ই করেছেন, এবং ইনভাইট করেছেন বলেই যে চলে যেতে হবে এটা খুব অবাক লেগেছে। দিলীপ ঘোষ যখন চলে গেলে তো বোঝাই যাচ্ছে যে মানে পার্টির যে স্ট্যান্ড, পার্টি হয়তো কোনো হুইপ দাঁড়িয়ে দেয়নি, কিন্তু পার্টির স্ট্যান্ডটা তো দিলীপ ঘোষের মতন মানুষ তো জানেন কি স্ট্যান্ড। কিন্তু এতৎ সত্ত্বেও যে উনি যাচ্ছেন, এবং আবার সেই কুণাল ঘোষের কোন একটা ব্রিফিং থেকে জানা যাচ্ছে দিলীপ ঘোষ যাচ্ছে, এবং সবাই চলে গেল, সবাই চলে গেছে, কেউ কেউ আমার জন্য অপেক্ষা করে আছে, সেটা মুখ্যমন্ত্রী নিজেই সেখানে অপেক্ষা করে বসেছিলেন। তো বোঝাই যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দিলীপ ঘোষ মহাশয়। মুখ্যমন্ত্রী ছিলেন, ছবি উঠেছে, এবং তৃণমূলের মন্ত্রী অরূপ সিনহা তাকে উত্তরীয় বা মালা টালা পরিয়ে দিচ্ছে, সেগুলো আমরা দেখেছি। তো সেখানে উনি এনজয় করছেন, এই ঘটনাগুলো সবাই জানে। এই যে দিলীপ ঘোষ একজন মানে মানে একেবারেই হচ্ছে যে তৃণমূলের বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, বারমুডা ইত্যাদি নিয়ে যেসব প্রতীক করেছিলেন, যেটা যে কোনো সাধারণ বাঙালির এতে ঘা লাগে, যেতে কষ্ট হয় কেন এই ধরনের এসব নানান ব্যক্তিগত আক্রমণ করেছে। এখন সেই লোকটা নির্বাচনে হেরে যাওয়ার পরে দেখা যাচ্ছিল যে অনেকটাই উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন। আমরা অনেকে মনে করছিলাম উনি বোধহয় বিজেপি সভাপতি পদে এগিয়ে আছেন, সঙ্গের লোক, সঙ্গের সাপোর্টটা পাবেন, এটা আমাদের অনেকেরই ধারণা ছিল। কিন্তু দেখা যাচ্ছে উনি বোধহয় বুঝতে পারছেন যে না, আর সব হচ্ছে না। এবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেই বোধহয় সুবিধা হতে পারে, কেন বিজেপি ওনাকে আর কিছু দেবে না। তো বা এবারে যদি কোনোভাবে যদি তৃণমূলের দাক্ষিণ্যটা পাওয়া যায় তাহলে হয়তো ওনার পক্ষে ব্যক্তিগত কিছু স্বার্থ সুবিধা হতে পারে, এইটা উনি হয়তো ভেবেছেন। বা আরেকটা হতে পারে, যেটা নিয়ে আমাদের ভাবনার চিন্তা রয়েছে, যেটা সাধারণ মানুষ কিন্তু জানে না, যে দিলীপ ঘোষের আসার কারণটা কি। উনি তৃণমূলে জয়েন করতে আসেন, জয়েন যদি করে ফেলেন বিজেপির সম্বন্ধে ধারণা খারাপ হবে না, দিলীপ ঘোষের সম্বন্ধে ধারণা মানুষের পাল্টে যাবে, এবং তৃণমূল সমর্থকরা উল্লসিত হবে। কিন্তু যদি উনি পার্টি না পাল্টান তাহলে কিন্তু ধারণা হবে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা সেন্ট্রাল বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আঁতাত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হিন্দুত্বের দিকে এগোচ্ছেন। উনি বলেছেন সব বাড়িতে প্রসাদ, জগন্নাথ মন্দিরের প্রসাদ যাবে। তার ফলে এইটা কিন্তু তৃণমূলের যে কোর ভোটার, মূল ভোটার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা ভালো চোখে নেবেই, এটা পরিষ্কার বলা যায়। যে 30-32% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন আমার ডাকে তারা আসবেই, তারা বলতেই পারে তোমার ডাকে সাড়া দিতে বই গেছে, এটা তারা কিন্তু বলে দিতেই। কেননা দিলীপ ঘোষের মতন একজন কঠোর হিন্দুত্ববাদী নেতা, যিনি যে হিন্দুত্বের যে ধরনের কথাবার্তা বলতেন, তিনি যদি তৃণমূলে যদি সঙ্গে যোগাযোগ রাখেন, সুতরাং এটা কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভালো চোখে নেবে না। আবার উনি যদি বিজেপিতেও জয়েন করে, তৃণমূলেও যদি জয়েন করে, তাহলেও বিপদ। তাহলেও কিন্তু মুসলমানদের একটা ভাবনা থেকে থাকছে, এই লোকটা এসে গিয়ে তাহলে তৃণমূলের কোর পলিটিক্সটাকে নষ্ট করবে। সুতরাং দিলীপ ঘোষটাও আমার মনে হয় একটা মানে এমন একটা জায়গার উপরে তৃণমূল তার করে ফেলেছে, তার ঘোড়ায় যেটাকে বলে যে বাজি রেখেছে, সেটা খুব রিস্কি, বুঝেছেন। এটা হয়তো বিজেপির একটা মানুষ মনোবল দুর্বল হবে, সেটা তো স্বাভাবিক। বিজেপির মনোবল দুর্বল হওয়ার সম্ভাবনা আছে, ওনাদের মধ্যে ভেতরকার ঝগড়াঝাটি হয়তো শুরু হয়ে যাবে, যেহেতু 26 খুব একটা দেরি নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে, অপরের ঘর আমি ভাঙলাম, ভালো কথা, কিন্তু নিজের ঘর কি এতে কি আমার জুড়বে? তা কিন্তু জুড়বে না।
উনি আসার ফলে তৃণমূলের অনেক কট্টরবাদী তৃণমূলের ভেতরে ভেতরে তৃণমূলের বিরোধী হবে, মুসলমানদের বড় অংশ বিরোধিত হবে, ভোট ব্যাংক বিরোধিত হবে। তার ফলে যে ওনার আশায় কিন্তু তৃণমূল যদি ওনার সঙ্গে এই যে সমঝোতা, তৃণমূলে জয়েন করুক বা না করুক, উনি যদি তৃণমূলে জয়েন করলে যে বিপদ আমরা জানি, না জয়েন করলেও সেটিং এর যে ব্যাপারটা বামেরা একেবারে ভালো করে এটাকে নিয়ে ব্যবহার করবে, এবং মুসলমান ভোট যদি কিছু ছিনিয়ে নিতে পারে, বামেদের ভোট কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তার ফলে যে অবস্থাটা হচ্ছে যে 26-এর মমতার কিন্তু গদি টলমল হয়ে যেতে পারে বিজেপি যদি নিজেদের একটা সামাল দিতে পারে। দিলীপ ঘোষের মানে যে আচরণ, সেটা তো দেখুন, উনি নিজেকে বলছেন যে খুব সাফল্য এনেছেন। এটা উনি যখন যেটা ঘটেছে যে উনি আসার পরে 2016-তে 3টে বিধানসভায় জিতেছিলেন। 18-তে ওনারই সময় 19-এ ওনারই সময় অনেকটাই বেড়েছিল, 18 জন সাংসদ এসেছিল। আবার ওনার সময় তো বিধানসভা নির্বাচন ঘটেছে, সেখানে তো দেখা গেল যে পার্টি যে ধরনের আশা করা হয়েছিল ক্ষমতায় আসবে, ক্ষমতার ধারেও নেই। এবং উনি আসার পরে দেখা গেল যেভাবে উনি পাবলিকলি মুকুল রায় ইত্যাদি যারা এসেছিলেন তাদের বিরুদ্ধে যেভাবে উনি আচরণ করছিলেন, তাদের পক্ষে সম্মানী থাকা মুশকিল ছিল। উনি নিজেকেই সবসময় মনে করতেন যে আমি সব, হ্যাঁ, উনি নিজেকেই মনে করতেন সবচেয়ে বড় উনি একদম দুর্নীতির বিরুদ্ধে। উনি তো যে ধরনের লেখাপড়া শিখেছেন, যে ধরনের কাজকর্ম করেছেন, তাতে যে ধরনের বাড়িতে থাকেন তার হিসেব কি উনি দেবেন? এখন সে প্রশ্ন পার্টির লোকে করতে পারে, জনগণও করতে পারে যে কোত্থেকে এইসবগুলো উনি পেলেন। উনি যে খড়গপুরে যে রেলের বাংলায় থাকতেন, তার কি সেখানে অধিকার ছিল? শুনেছি বিজেপির কোন এক নেতার তিনি নাকি রেলওয়ে কোন একটা কমিটি মেম্বার হিসেবে ম্যানেজ করেছিলেন, সেই বাড়িতে উনি থাকতেন। সেই বাড়িতে থাকার কি কোনো নৈতিক অধিকার ছিল? মানুষ কিন্তু নানান প্রশ্ন ওনাকে তুলবে। এবার যে কাজটা উনি করতে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের সান্নিধ্য আসার জন্য, তাতে কিন্তু দিলীপ ঘোষের নিজের বিপদ বাড়ছে এবং তৃণমূলের হাজারটা বিপদ বাড়ছে। কিন্তু বিজেপির হয়তো এমন একজন মানুষ সবসময় নিজের স্বার্থের বাইরে যায় না, যতই সে বলে যত এই জায়গাটা থেকে আমার একটা প্রশ্ন আপনাকে, যে আমরা দেখেছি বিজেপিতে বিভিন্ন গোষ্ঠী, হ্যাঁ, কখনো, এবং যেটা বলতেন কুণাল ঘোষ, এবং গত দুদিন ধরে এই কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, এরা দিলীপ ঘোষ যেখানে যাচ্ছেন ছবি তুলছেন, প্রেস কনফারেন্স করছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, গতকালও আমরা সেটা দেখেছি। এই জায়গা থেকে প্রশ্ন, যে ওরা বলতো যে দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, এরকম নানান প্রশ্ন তারা করতেন। কোথাও আজকে যে পরিমাণে সকাল থেকে এই গতকালের এই চিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের ছবি প্রকাশ্যে আসার পরে দিলীপ ঘোষের যে জায়গাগুলো তিনি মানে তার নিজের জায়গা মেদিনীপুরে যেভাবে তার ছবিতে জুতোর মালা দিয়ে বিক্ষোভ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কারের কথা বলা হচ্ছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেবে কি, সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে কোথাও এই যে বিজেপির একটা গোষ্ঠী, দিলীপ ঘোষ গোষ্ঠী, এই গোষ্ঠী কোথাও কি শুভেন্দুর হাতকে আরো শক্ত করে দেবে? হ্যাঁ, আমি সেটাই তো বলতে চাইছি। দিলীপ ঘোষ যদি যে জায়গায় গেছেন, ওনাকে বিজেপিতে আর সেই সম্মানের সঙ্গে উনি ফিরতে পারবেন। উনি তৃণমূলে গেলেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে যেমন যারা এখন যে আমি আজকে সকালে কোন বিজেপির বোধহয় মুখ্য চিফ হুইপকে দেখলাম বলতে, শ্রমিক ভট্টাচার্যকে বলতে দেখলাম যে পার্টি আছে বিরোধী নেতার সঙ্গে, বিরোধী এলওপির সঙ্গে। বোঝাই যাচ্ছে বিজেপি এই মুহূর্তে মানে শুভেন্দুর হাত কিন্তু জোরদার করছে বিজেপির কিছু নেতা, এবং তারা বোধহয় কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবে বলে মনে হতেই পারে। হয়তো আর কোনো গোষ্ঠী, সক্রিয় গোষ্ঠী, অনেক গোষ্ঠী তো আছে, তারা কি করবে আমি জানি না। তবে যে গোষ্ঠীটা সবচেয়ে বড় ছিল, মানে যারা শুভেন্দু অধিকারীর বিরোধী ছিল, সেটা হচ্ছে দিলীপ ঘোষের গোষ্ঠী। সেই গোষ্ঠীটা যথেষ্টই দুর্বল হবে বলে আমার ধারণা। শুভেন্দু অধিকারী হয়তো এবং তার বিরোধী যারা আছে তারা খুবই রাজনৈতিক দিক থেকে সেভাবে অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি এখনো।
তারপরে শুভেন্দুর কিন্তু শক্তিটা বাড়বে, এটুকুন বলা যেতে পারে। এখন কেন্দ্রীয় সরকার কার সঙ্গে থাকবে? কেন্দ্রীয় সরকার কি চাইছে মমতাকে সাথে নিতে? তার জন্য কি দিলীপকে পাঠালো? তাই যদি ঘটে থাকে তাহলে তো মানে কেন্দ্রীয় সরকারের স্বার্থ সিদ্ধি হবে, দিলীপ ঘোষ বলির বখরা হয়ে গেল। তো বোঝাই যাচ্ছে যে দিলীপ ঘোষ যদি নিজে থেকে করে থাকেন, নিজেই নিজেকে আত্মবলিদান দিলেন। এখন কিসের উনি এসব করেছেন? রাজনীতিতে সৌজন্য ইম্পর্টেন্ট, আবার কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এমন সময় সৌজন্য উনি দেখাচ্ছেন যখন দল মনে করছে যে সরকার নানানভাবে জর্জরিত হয়ে আছে। উনি মন্দিরে গেলেন, মন্দিরে যেতেই পারতেন, পুজো দিয়ে চলে এলেন, কিন্তু সেখানে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি তোলা, যে ধরনের কথা উনি বলছেন, মেরে দেবো, ভেঙে দেবো, এইসব কথা বললেই কি রাজনীতি করা যায়? বুঝেছেন? ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, সে রাজনীতি পশ্চিমবঙ্গে 70-এর দশকেই শেষ হয়ে গেছে। এখন দিলীপ ঘোষ মনে করছেন যে এইভাবে এই ধরনের কথা বলে আমাকে গরম করবেন। ওনাকে কোনো কিছু দেখিনি, আন্দোলনে দেখিনি ভাঙছেন, ঘুরছে। যখন আন্দোলন হয়েছে, ডিজিপির বড় আন্দোলন যেটা ঘটলো কয়েক বছর খানেক আগে, সেখানে ওনাকে দেখা গেছে আন্দোলন শেষ হবার পরে এসছেন আবার। শুধু তাই নয়, আপনি 26 যদি জন দেখেন 27 জন 2021-এর নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পেয়েছিলেন, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলেছিলেন, তিনি বারমুডা পরে রাজনীতি করতে হ্যাঁ, সেটাই বললাম তো, বারমুডার কথা উনিই বলেছেন। হ্যাঁ, সুতরাং কিছুদিন আগে, হ্যাঁ, সম্প্রতি ঠিকই। 2 মাস আগে, 2 মাসও হয়নি, 1 মাস আগে তিনি মেদিনীপুরে একটা রাস্তা উদ্বোধনে গেছিলেন। সেখানে তৃণমূলের মহিলা কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলেন এতদিন কোথায় ছিলেন। তিনি তাদেরকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং তাই নিয়ে মিডিয়াতে বহু সমালোচনা হয়েছে। দিলীপ ঘোষের কি কোথাও তখন মনে হয়নি যে সৌজন্যে রাজনীতি করা উচিত, মহিলা তার 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 সম্পর্কে কিভাবে কথা বলা উচিত? তখন তার মনে হয়নি? তখন তিনি বলছেন যে আমার সঙ্গে রাজনীতি করতে আসলে পাল্টা তাকে মেরে দেবো, কেটে দেবো, হ্যাঁ, নানান রকম কথা বলছেন। হঠাৎ করে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে তিনি গিয়ে সৌজন্যের রাজনীতি দেখালেন, এটাই কিন্তু বড় প্রশ্ন একদিকে। অন্যদিকে যদি মন্দির উদ্বোধনের 2 দিন পরে বা 1 দিন পরেও তিনি যেতেন, যদি আজকেও যেতেন, ক্ষতিটা কোথায় থাকতো? তিনি বলছেন আমি ভগবানের দর্শন আমরা সব ভারতবর্ষে সব জায়গায় করতে পারি, ভগবান যেখানে যাবে আমরাও সেখানে থাকবো। নিশ্চয়ই ভগবানকে আপনি দর্শন তো করতেই পারতেন, কিন্তু সেই দর্শনটা কি 1 দিন পরে হলে খুব ক্ষতি হতো? আপনি কি চাইছেন না তার মানে আপনি ক্ষমতায়, অর্থাৎ আপনার ক্ষমতা নেই, আপনাকে ক্ষমতায় রাখেনি বিজেপি, আপনাকে রাজ্য সভাপতির পদ দেয়নি, আপনি সাংসদ হননি, কিন্তু এই দিলীপ ঘোষকে তুলে এনেই তো বিজেপি প্রতিষ্ঠা দিয়েছে, সাংসদ করেছে, বিধায়ক করেছে। আজকে দিলীপ ঘোষ যে বক্তব্য রাখছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এর পেছনেতে দলই ছিল। আপনি সেই দলের কথা, আপনি সেই কর্মীদের কথা কি ভুলে গেলেন? দিলীপ ঘোষের কাছে এটাই প্রশ্ন। আপনি বলছেন কাটলে বিজেপির রক্ত বেরোবে, আপনি কি এখন দলে থাকতে পারবেন? যে সম্মান আপনার ছিল, যে কর্মীদের কাছে আপনার সম্মান ছিল, সেই সম্মান আপনি রাখতে পারবেন? আজকে আপনার ছবিতে জুতোর মালা পড়ছে, আপনি এর কোনো জবাব দিতে পারবেন? আপনি যে কথাগুলো বলে যাচ্ছেন, আপনি যদি একটা দিন পরে যেতেন, আপনি কর্মীদের কথা ভাবলেন না? যাই হোক, আমরা দেখবো যে ভবিষ্যতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এর মধ্যে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাত আছে? কারণ তারা গত কয়েক মাস ধরে যেভাবে পুরো বিষয়টাকে, বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টাকে ঝুলিয়ে রেখেছে, তারা আহ এটাও কিন্তু তার একটা অন্যতম কারণ, এবং যার ফলে বঙ্গ বিজেপি আগামী দিনে 2026-এ নির্বাচনে কোন পথে এগোবে এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা নেয়, সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।